সমস্যা আপনার, কথা বলবে বাংলাদেশ টেলিভিশন। এখন দেখবেন এই সময়। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন এই সময়। আমি তানজিনা পৃথা আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরটিতে কল করে কিন্তু আপনি জেনে নিতে পারেন আপনার নানান সমস্যার কথা। সমাধান দেবার জন্য আমাদের স্টুডিওতে একজন অতিথি চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ, প্রাক্তন অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা যেমনটি জানেন, আমরা কিন্তু দিনের আলোচিত নানান ঘটনার বিশ্লেষণ করবার চেষ্টা করি আমাদের এই আয়োজনে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, বিশ্লেষণ করবার চেষ্টা করব খুঁটিনাটি। আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে অতিথি হিসেবে সংযুক্ত হবেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী, প্যাথোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রতিনিধি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কানেক্টিভিটি বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, পরিচালক, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট, বুয়েট। তারা কেন সংযুক্ত হবেন ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। দর্শক, করোনা মহামারীর বাস্তবতায় আমরা কিন্তু করোনা নিয়ে একটু আতঙ্কের মধ্যে ছিলাম, সেখানে স্বস্তির নিঃশ্বাস এসেছে। বাংলাদেশ টিকা দান কর্মসূচির আওতায় এসছেন এবং যে খবরটি শুরুতেই আজকে আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আজ বিকেলবেলা কিন্তু টিকা গ্রহণ করেছেন। শুরুতেই অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, আপনার কাছে আসতে চাই যে এই যে টিকা গ্রহণ সাধারণ মানুষ করছেন, আজকে মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রহণ করেছেন। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটি আসলে একটি ইতিবাচক বার্তা। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি নিজেও নিশ্চয়ই গ্রহণ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমিও অবশ্য গ্রহণ করেছি একেবারে প্রথম দিনেই, 7 তারিখে। তো এখন আসলে এটা একটা বলবো কি জীবনী শক্তি, কারণ আমরা কিন্তু এই বৈশ্বিক এই মহামারীতে এই ভাইরাস সম্পর্কে কিচ্ছু জানতাম না। তার মধ্যেই কিন্তু আমরা এতটা লম্বা সময় কাটিয়েছি। কেউ হয়তো বাড়িতে বসে নানা ধরনের পরামর্শ দিয়ে কাটিয়েছেন। এবং এই যে ডিজিটাল বাংলাদেশ, এটি কিন্তু আমাদের এই মহামারীর সময়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল, কারণ আমরা কিন্তু পৃথিবীর সব প্রান্ত থেকেই আমরা যোগাযোগ করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম, উপদেশ নিচ্ছিলাম, কী করে বাঁচবো সেই পথ ঠিক করছিলাম। তো কাজেই মনে করি যে আমরা আমাদেরকে তো অবশ্যই যারা আক্রান্ত হয়েছেন, আমাদের অনেককে প্রাণ দিয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সবাইকে নিয়ে। এবং আমি মনে করি যে আমাদের একেবারে সবাই তৃণমূল থেকে সবাই সহায়তা করেছেন। তবুও আমি বলি যে আমাদের টিকাটা অনেক তাড়াতাড়ি আমরা পেয়েছি। সারা পৃথিবীতে এটি খুব একটা অনেক জায়গায় উন্নত রাষ্ট্র কিন্তু টিকা পাইনি। সেদিক থেকে আমরা আসলেই খুব ভাগ্যবান সেদিক থেকে মনে করি। আমি মনে করি যে আমরা টিকা নিলেও, সবসময় বলি, টিকা নিলেও কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই যে আমাদের মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং দূরত্ব বজায় রেখে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাজে এইগুলোর আসলে কোনো বিকল্প নেই। জি, যে বিষয়টি গত কয়েকদিন ধরেই আসলে আমরা দেখছিলাম যে করোনা সংক্রমণ গত ফেব্রুয়ারি মাসে কিন্তু একেবারেই শনাক্তের হার 2-এর ঘরে নেমে এসেছিল। সেখান থেকে আবার গত কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে আমরা দেখছি যে শনাক্তের হার আবার 5% হারে বেড়ে গেছে। এটিকে আপনি একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখছেন? আমাদের তো খুবই একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হচ্ছিলাম আমরা। তা আমার মনে হয় যে এটা একটু আপস অ্যান্ড ডাউন হবে। আমরা কিন্তু দেখি মানুষ কিন্তু আমরা যখন টিকাটা পেয়ে গেলাম, অনেকেই কিন্তু মনে করলেন যে টিকা এসে গেছে, আমাদের নিশ্চয়ই আমরা টিকার পরে
আর বোধহয় কোনো অসুবিধা হবে কিন্তু না। আমরা তো বাংলাদেশে যারা গ্রহণ করছেন তারা প্রত্যেকেই তো শুধুমাত্র প্রথম ডোজটি ডোজটা গ্রহণ পেয়েছেন, করেছেন, হ্যাঁ। দ্বিতীয় ডোজটি গ্রহণ না করা পর্যন্ত তো আমরা কিছুই এটা বলতে পারি না। নিশ্চিত হবার কোনো সুযোগ সুযোগ নেই। নেই। সেই জন্যই মনে করি যে আমাদের কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু একটা বিশাল নির্বাচন হচ্ছে সারা বাংলাদেশে, সব জায়গায় পৌরসভা নির্বাচন হয়েছে এবং নানাভাবে সভা সমিতি হচ্ছে এবং আমরা নিজেদেরও সামাজিক অনুষ্ঠানগুলো করছি। আমার মনে হয় যত কিছুই করি না কেন আমাদের কিন্তু বাঁচতে হলে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তা না হলে কিন্তু আমরা কিন্তু ওই যে একেবারে দুইয়ের জায়গায় নিচে দুইয়ের এবং আমরা যুক্তরাষ্ট্রের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছি যে কাজে তারা আমাদেরকে কি শিক্ষা নিতে ধরনের হবে যে একটি আমরা হেনস্থার মধ্যে এই যে পড়েছে। 5-এ উঠে গেল আবার, তা থেকে কিন্তু আমাদের খুবই শিক্ষার ব্যাপার আছে যে আমরা কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি থেকে সরে গেলে আমাদের কিন্তু এর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো না। কাজে আমি মনে করি যে আর যারা টিকা নেইনি বা নিয়েছি আরও ডোজ নিব, তারপরেও আমি মনে করি যে আমাদেরকে আরও কিছুদিন আমাদেরকে এই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনার কাছে আবারও ফিরছি, কিন্তু যে বিষয়টি নিয়ে আপনার সাথেই কথা বলছিলাম, দর্শক খবরটি একটু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। মাঝখানে কিছুদিন কমতে শুরু করলেও আবার প্রতিদিন বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু। গত কয়েকদিনে করোনায় শনাক্ত 600-র নিচেই অবস্থান করছিল। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,496 জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,018 জন। বিষয়টি আমরা বিস্তারিত জানবো, কেনই হুট করে আবার করোনা সংক্রমণের হারটি বেড়ে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। করোনা শনাক্তের হার কিন্তু অনেকটাই কমে এসেছিল, সেক্ষেত্রে আমরা ধরেই নিয়েছিলাম যে করোনা সংক্রমণের হারটি কমেই গেছে, কিন্তু গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে আবার সেটি হুট করে অল্প 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 করে বেড়েই চলেছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি টিকা নিয়েছেন, এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টিকা নিয়েছেন, সেজন্য আমি তাদের দুজনকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনি যে খবরটি দিলেন এটি আসলে আমাদের জন্য সতর্ক বার্তা। কারণ হচ্ছে যে আমরা যে আজকের তথ্যটি পেলাম সেটি হলো যে আজকে সংক্রমণ হয়েছে গত 24 ঘন্টায় 1,018 জন এবং পরীক্ষা করা হয়েছিল 17,032 জনকে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের শনাক্তের হার হচ্ছে 5.98% এবং আমরা টানা 50 দিন ছিলাম 5%-এর নিচে এবং আমরা আজকেই আবার 5% উপরে চলে গেলাম। এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। কারণ হচ্ছে 5-এর নিচে থাকলে আমরা কিন্তু একটু সহনীয় পরিস্থিতি মনে করি। তো যাই হোক, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং আপনি নিশ্চয়ই জানেন গতকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 3টি নির্দেশনা দিয়েছেন। প্রথমটি তিনি যে বলেছেন এইটি আমাদের খুব মনোযোগ দিয়ে অনুসরণ করতে এবং উনি সবসময় করোনা নিয়ন্ত্রণের সাথে যে সফলতা দেখিয়েছেন প্রতিটি ক্ষেত্রেই তিনি আপডেটেড থাকেন। সেখানে 3টি নির্দেশনা তিনি দিয়েছেন মন্ত্রী পরিষদ সভাতে। সেখানে 1 নম্বর হলো যারা টিকা নিয়েছে বা নেয়নি সবাইকে মাস্ক পরতে হবে। 2 নম্বর হলো গিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আরেকটি তিনি বলেছেন জনসমাগম যেখানে হবে সেখানে একটা নির্ধারিত সংখ্যা থাকে এবং এই সংখ্যাটাকে মেনটেন করতে হবে, কারণ হচ্ছে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তবে এখানে আপনার মাধ্যমে আমি কিছু তথ্য দিই যেটি সকলের জানা উচিত। গত সোমবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউএসএ কিছু তথ্য দিয়েছে, সেগুলি আমাদের অনুসরণ করতে হবে। কারণ হচ্ছে যে আমরা যে কারণগুলো দেখছি সেগুলি আমি একটু পরে আসছি, তার আগে এই তথ্যগুলো একটু সকলের জানা উচিত। তারা বলেছে, সিডিসি ইউএসএ বলেছে যে তারা তো তিনটি টিকা নিচ্ছেন। একটা হলো যে ফাইজার বায়োনটেকের, মডার্নার এবং জনসনেরটা। ফাইজার বায়োনটেকের টিকা 2 ডোজ দিতে হয় এবং জনসনের টিকা দিতে হয় 1 ডোজ। তারা বলেছে যারা ফাইজার এবং মডার্নার টিকা নেবেন তারা 2 ডোজ নেওয়ার পরে 2 ডোজ নেওয়ার 14 দিন পরে তারা কিন্তু মাস্ক না পরলেও চলবে। 1। 2 নম্বর বলেছে জনসনের টিকাটাও নেওয়ার পরে 14 দিন পরে মাস্ক না পরলেও চলবে এবং সেখানে তারা যারা টিকা নিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, ঘনিষ্ঠ হতে পারবে। কিন্তু সেখানেও কিন্তু সতর্ক করেছে যারা ঝুঁকিপূর্ণ মানুষ সেখানে কিন্তু তারা কিন্তু মাস্ক পরবে এবং তারা কিন্তু অল্প সংখ্যক মানুষের জমায়েতে যেতে পারবে, মধ্যম এবং বড় ধরনের জমায়েতে যেতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমাদের যে আজকে বাংলাদেশ সংক্রমণটা বাড়ছে
প্রথম জি, কারণ আমরা কি, আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটি নিয়ে এসেছি সেটি কিন্তু বলা হচ্ছে যে দুটি ডোজ নেয়ার পরে আমরা 90% মতন সুরক্ষিত, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষাও মেনে চলতে হবে। কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে প্রথম ডোজ নেয়ার পরেই যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতাটি সেটি অনেকাংশেই কমে এসছে, এবং এখন আমরা দেখছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সেখানে কিন্তু ভীষণ রকমের একটি হই হুল্লোড় করে একটি জমায়েত করে এই উৎসবগুলো পালন করা হচ্ছে। এটি কি আসলে সংক্রমণের কারণ বলে মনে করছেন? অবশ্যই আপনি ঠিকই বলেছেন। এখানে আমাদের আরো কিছু বিষয় বিবেচনা আনতে হবে। প্রথম বিবেচনা হলো যে আসলে যে করোনা সংক্রমণ নিয়ে আমরা গত 1 বছর ধরে যত গবেষণা হচ্ছে, যত আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, সবই জরুরি ভিত্তি। তার মানে হচ্ছে যে করোনা সংক্রমণ নিয়ে আমরা কিন্তু কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এমনকি আমাদের যে টিকা নিচ্ছি, টিকাটাও কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, তার মানে জরুরি ভিত্তিতে ব্যবহার। যত ধরনের চিকিৎসা বলেন, টিকা বলেন, সব জরুরি ভিত্তি। সে কারণে আমরা নিশ্চিত করে এখন পর্যন্ত বলতে পারবো না যে আমরা কখন আমরা নিশ্চিন্ত হতে পারবো। সে কারণে স্বাস্থ্য বিধি মেনে চলাই হচ্ছে আমাদের রক্ষা কবচ। সে কবচ। কারণে আজকে অনেকের মধ্যে এ ধরনের একটা ভাব এসে গেছে যে আমি তো টিকা নিয়েছি। টিকার এই জিনিসটা আমি একটু বলতে চাই, যেহেতু আমি প্যাথোলজি বিশেষজ্ঞ, সেটা হলো যে টিকা নেওয়ার পরে কমপক্ষে 14 দিন লাগে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার জন্য। ডেভেলপ করার এই জন্য। 14 দিনের মধ্যেও কিন্তু যে টিকা নেয় সে কিন্তু সংক্রমিত হতে পারে। এবং আরেকটি কথা হলো যে টিকা নিয়েছে তার যদি 14 দিন পর প্রতিরোধ ক্ষমতাও তার তার হয়ে যায় শরীরে, তারপরেও কিন্তু সে কিন্তু ক্যারিয়ার জি, হতে পারে, আমরা বহনকারী কিন্তু হতে এর পারে। মাঝে দেখেছিও যে ব্রিটেন থেকে আসা 6 জনের দেহে পাওয়া গেছে নতুন ভ্যারিয়েন্ট। এই বিষয়টিও জি। কিন্তু একটু খানিকটা আমাদের জন্য উদ্বেগের। না, উদ্বেগিত তো স্বাভাবিক, কারণ আমরা সেটা জেনেছি 5ই জানুয়ারিতে শনাক্ত হয়েছে এবং তাদেরকে সরকারিভাবে যে সিদ্ধান্ত নিয়েছে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এখন যেটা স্বাস্থ্য অধিদপ্তর বলছেন, তারা বলছেন যেটা ট্র্যাকিং করা হচ্ছে, তাকে ট্রেসিং করা হচ্ছে, এবং যতটুকু তারা ট্র্যাকিং ট্রেসিং করেছে তাতে কিন্তু আপনার নতুন করে কাউকে দেখা যায়নি। কারণ এটি নিয়ে আমাদের অবশ্যই বিশেষ সতর্ক হতে হবে। কারণ হচ্ছে যেটি আপনার এমনিতেই আমরা করোনা ভাইরাসকে বলি সুপার স্প্রেডার, দ্রুত সংক্রমণ করে এরা। তার মধ্যে এটির যে যে ভেরিয়েন্টটি, যুক্তরাজ্য ভেরিয়েন্টে কিন্তু 70% বেশি অন্য করোনা ভাইরাসের থেকে বেশি সতর্ক সুপার স্প্রেড করতে পারে। সে কারণে এ বিষয়ে অবশ্যই আমাদের সতর্কতা নিতে হবে। এবং এখন যেটা সরকার করেছে যে যুক্তরাজ্য থেকে যত মানুষ আসছে তাদেরকে কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে, এবং এগুলি যেন যারা দায়িত্বে থাকেন তারা যেন যথাযথ ব্যবস্থা নেন, এটি আমাদের আশা থাকে। আশা থাকবে। সে কারণে আপনার মূল বিষয়গুলো হলো যে আমরা 3টি ব্যবস্থার কথা বলেছি বরং গত 1 বছর ধরে। সেটি হলো, একটি হলো যে আপনার চিকিৎসা ব্যবস্থা যারা সংক্রমিত হয়ে যায়, 2 নম্বর টিকা ব্যবস্থা, আর একটি স্বাস্থ্যবিধি। কিন্তু এর মধ্যে প্রমাণিত যে স্বাস্থ্যবিধি হচ্ছে সবচাইতে আপনার বড় রক্ষা কবচ। আপনি দেখবেন যে সমস্ত দেশগুলো আপনার স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলেছে তারা কিন্তু ভালো আছে। আজকে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, উন্নত দেশ, সেখানে কিন্তু তারা কোনো ক্রমে নিয়ন্ত্রণ করতে পারছে না এখন পর্যন্ত। কিন্তু ইস্টার্ন জি, ওয়ার্ল্ডে দেখেন যুক্তরাষ্ট্রের আপনি, ভয়াবহতা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। জি জি, সে কারণে আমাদের এখন করণীয় হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সরকার নতুন করে নির্দেশনা না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্য বিধিটা অবশ্যই মানতে হবে। মানতে হবে। টিকা দিলেই যে আমি নিরাপদ হলাম তা কিন্তু নয়। সে কারণে আমাদের যে সাধারণ স্বাস্থ্যবিধিগুলো আছে, যেমন মাস্ক পরা, নিয়ম মতো মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এবং জি। প্রয়োজন মতো করে সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই 3টি আমাদের অবশ্যই মানতে হবে। নইলে কিন্তু ধরেন আরেকটি বিষয় আমি এখানে যুক্ত করতে চাই, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গতকাল তিনি মন্ত্রিসভায় বলেছেন, সেটি হলো গিয়ে যে আমাদের দেশে কিন্তু শীতের সময় সংক্রমণ খুব একটা হয় না। আমরা দেখেছি তো ভাইরাস কিন্তু এই গ্রীষ্মকালেই হয়। হ্যাঁ, সে কারণে এই গত বছরের উদাহরণ ধরেই আমাদের ধরে নিতে হবে যে গত বছর বাংলাদেশে মার্চ থেকে শুরু হয়েছিল এবং সেটা মে পর্যন্ত এক ধরনের হয়েছিল। মে থেকে কিন্তু আগস্টের শেষ সপ্তাহ, তৃতীয় সপ্তাহ অনেক বেড়েছিল।
জি তারপর আস্তে আস্তে কমেছিল, কমেছে। এবং এখানে কিন্তু দেখেন শীতকালে আমাদের কমে যায়, জি পরে নভেম্বর সেক্ষেত্রে ডিসেম্বরে আসলে আমরা ছিল। আমাদেরকে স্বাস্থ্য হ্যাঁ, জি সুরক্ষা মেনে জি নিজেদেরকে সুরক্ষিত রাখার কোনোই বিকল্প নেই এবং টিকাদান কর্মসূচিও কিন্তু ধাপে ধাপে 70 থেকে 80% মানুষকে পর্যায়ক্রমে দেয়া হবে। একেবারে কিন্তু আসলে জি। টিকাদান কর্মসূচির আওতায় আনাও সম্ভব নয়, এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বিষয়টি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরেছেন। অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো, এই যে আমরা টিকাদান কর্মসূচির আওতায় এসেছি, কিন্তু শুরুতে আমরা যেমনটি মানে ধারণা করছিলাম যে হয়তো বা যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা এই টিকাদান কর্মসূচির আওতায় হয়তো আসবেন না, কিন্তু সম্প্রতি এমন শোনা যাচ্ছে না, গর্ভাবস্থায় টিকাটি তিনি গ্রহণ করতে পারবেন। এটি একটি প্রশ্ন, আপনার কাছে বিষয়টি পরিষ্কার করবেন এবং সেই সাথে একজন নারী প্রথম ডোজ গ্রহণ করবার পরে তিনি গর্ভাবস্থায় এসেছেন, মানে তিনি প্রেগনেন্ট হয়েছেন, সেক্ষেত্রে তিনি কি দ্বিতীয় ডোজটি গ্রহণ করবেন? এই দুটো বিষয়। ধন্যবাদ, এবং ধন্যবাদ প্রফেসর কামরুলকে, অনেক তথ্য দিয়েছেন তিনি। আমরা আসলে আমরা প্রেগনেন্ট মাতাদের নিয়ে তো খুবই চিন্তিত, কিন্তু এই যে আমরা যে টিকাটি নিচ্ছি সেটি কিন্তু ট্রায়াল হয়নি। একটা যে কোনো টিকা কিন্তু দেওয়ার আগে সেটা ট্রায়াল হয়ে আসে। প্রেগনেন্ট মাতাদের উপরে ট্রায়াল দেওয়ার সময়টা পাওয়া যায়নি, যেমন বাচ্চাদের উপরে 18 বছরের নিচেও কোনো ট্রায়াল হয়নি, যে কারণে ওদেরকেও আমরা এখনও দিতে পারছি না। সেই জন্যই কিন্তু আমরা প্রেগনেন্ট মাতাদেরকে একটু বাদ দিয়ে রেখেছি, যে আমরা তাদেরকে এখনই এই মুহূর্তে খুব জোর দিয়ে দেওয়ার আমরা বলছি না। তবে কিছু কিছু স্টাডি আমেরিকাতে, ইংল্যান্ডে ওরা করছে, ওরা বলছে যে দেওয়া যেতে পারে, এবং আমরা সেজন্যই বলছি যে খুব একেবারে দিতেই হবে এমন কথা না, যেহেতু ট্রায়াল হয়নি সেজন্য আমরা একটু বাদ দিয়ে রেখেছিলাম। আর একটা কথা হলো, যেটা বললে যে একজন টিকা নিয়েছেন, প্রথম ডোজটি গ্রহণ করবার পরে তিনি জানতে পেরেছেন তিনি গর্ভবতী। হ্যাঁ, তিনি কিন্তু পরের ডোজটি নিতে পারবেন, যেহেতু তিনি নিয়েছেন একটি ডোজ। আমরা মনে করি যে তার পরের ডোজটি তার নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের দেশে আমরা এটা নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছিল, কিন্তু আমরা সবাই যারা আমাদের এই লেভেলে আমরা যারা কাজ করি সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে যেহেতু ট্রায়াল হয়নি, আমরা সব জানতে পারিনি এটার কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া হবে কি না, সেই জন্য আমরা প্রেগনেন্ট মাতাদেরকে আলাদা করে রেখেছিলাম। এবং এটা অ্যাস্ট্রাজেনেকা ওরাও বলেছিল যে প্রথমে যে তারা যেহেতু ট্রায়াল দেয়নি 18 বছরের নিচে এবং প্রেগনেন্ট মাতাদেরকে, তবে ব্রেস্ট মিল্কও যারা দিচ্ছেন তাদেরকেও ওরা বাদ দিয়েছিল। কিন্তু এখন অবশ্যই বলা হচ্ছে যে যেহেতু আমরা যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরও আমরা ব্রেস্ট মিল্ক খাওয়াতে বলেছি, কাজে দেওয়া যেতে পারে, কিন্তু এটিও কিন্তু কোনো ট্রায়াল হয়নি। যে কোনো আবার আপনার কাছে একজন দর্শক রয়েছেন, আমার আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, শাহেদা বেগম। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার কোনো শ্বশুরের কথা বললে, সাপ দিয়ে কথা বললে প্রস্রাব জ্বরে, বুঝছেন? আর মাসে মাসে মাসিক ঠিক আছে, আমার বয়স 42, আর প্রচুর অ্যালার্জি, আমার 1,500-এর উপরে ছড়িয়ে গেছে, অনেক ওষুধ খেয়েছি। এখন আমার কি করণীয় প্রস্রাব হওয়াটা আর অ্যালার্জির জন্য, সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উত্তরটি আমরা অবশ্যই জানবার চেষ্টা করব অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগমের কাছ থেকে, কিন্তু এবারে একটু ভিন্ন দিকে দৃষ্টি ফেরাতে চাই। শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিদর্শনে গিনেস বুকের প্রতিনিধি দল, খবরটি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে জানাই। বগুড়ার শেরপুর উপজেলা 100 বিঘা আয়তনের ধান খেতে ফুটিয়ে তোলা শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিদর্শন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি দল। মঙ্গলবার পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, শস্য ক্ষেতের বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতিটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে। এই বিষয়টি বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের অধ্যাপক এমদাদুল হক চৌধুরী। যেমনটি বলছিলাম যে বগুড়া শেরপুর উপজেলায় 100 বিঘা আয়তনের ধান ক্ষেতে ফুটিয়ে তোলা হয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি মিলবে। বিষয়টি অবশ্যই আমাদের জন্য একটি প্রাপ্তি এবং অর্জনের। বিস্তারিত যদি আপনার কাছে জানতে চাই। যেমনটি আপনি বলছিলেন, বগুড়ার শেরপুর উপজেলায় বেলুডাঙ্গি গ্রাম বলে ওটাকে, সেখানে একটি প্রতিকৃতি, যেটি বঙ্গবন্ধুর একটা অবয়ব, যেটি শস্যচিত্র বলি আমরা, সেটি তৈরি করা হয়েছে এবং এটি পৃথিবীর বৃহৎ চিত্রকর্ম হবে,
কারণ আয়তনের দিক থেকে এটি বিশাল, যার আয়তন হচ্ছে 12 লক্ষরও বেশি, 12,92,000 বর্গফুট, যেটি আয়তনের দিক দিয়ে সবচেয়ে বৃহৎ চিত্রকর্ম। এর আগে এই ধরনের যেটা নাম দেওয়া হয়েছে ক্রপ ফিল্ড মোজাইক, বাংলায় যাকে শস্যচিত্র বলে, এর আগেও এরকমটি হয়েছে। প্রথমটি করেছিল ইংল্যান্ড, দ্বিতীয়টি জাপান, তৃতীয়টি ইন্ডিয়া, চতুর্থটি করেছিল চায়না, যেটি কিনা 8 লক্ষ বর্গফুটের স্কয়ার 8 লক্ষ বর্গফুটের মতো ছিল। কাজে আয়তনের দিক দিয়ে এটি সর্ববৃহৎ, এবং যার কারণে এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আওতাভুক্ত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এটি জি, আমরা যেমনটি জানতে পেরেছি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শস্যচিত্রে বঙ্গবন্ধু ফুটিয়ে তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর উদ্যোগটি শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের। আসলে কি মনে করছেন যে এইরকম একটি উদ্যোগ আমাদেরকে কেমন ধরনের বার্তা দিতে পারে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, বঙ্গবন্ধু একটি সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখতেন, এবং তিনি একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, এবং ধীরে ধীরে বঙ্গবন্ধুর সে কাঙ্ক্ষিত স্বপ্ন সুজলা সফলা বাংলাদেশ, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ক্রপ ফিল্ডে বঙ্গবন্ধুর ইমেজ ফুটিয়ে তোলার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশ বিশ্বকে একটা বার্তা দিতে পারে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই তার কাঙ্ক্ষিত ফল বাংলাদেশ পেতে শুরু করেছে, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের যে স্বীকৃতি, আমরা যে ডেভেলপিং কান্ট্রি হিসাবে পরিণত হতে যাচ্ছি, সেটা সত্যি এবং সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আমাদের যে কৃষি বিজ্ঞানী যারা আছে, তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের খাদ্যের সংসম্পন্ন করেছে। আমাদের অন্যান্য পেশায় যারা আছে, তারাও তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি আমি মনে করি এর ধরনের একটা বৃহৎ শস্যচিত্র এবং গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডের মাধ্যমে এ ধরনের একটা বার্তা আমরা বিশ্ববাসীকে দিতে পারবো। জি, আমরা যেমনটি জানি যে দুটো রং দিয়ে আসলে এই শস্যচিত্রটি তৈরি করা হয়েছে। এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, এবং তার পাশাপাশি শস্যচিত্রে মূল ইমেজ 60 ভাগ আছে কিনা সেই মাপঝোঁক করতে শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার দল কাজ করছে। সঠিক মাপঝোঁকের প্রতিবেদন দিলে 2-3 দিনের মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান কার্যালয়ের প্রতিবেদনটি পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন, রং এবং মাপঝোঁকের যে বিষয়টি রয়েছে। জি, থ্যাংক ইউ। আপনারা জানেন যে আমরা দুজন, আমি এবং আমার সাথে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য প্রফেসর ডক্টর কামাল সাহেব, উনিও ছিলেন আমাদের টিম মেম্বার হিসেবে। আমাদের গিনিস ওয়ার্ল্ড বুক সাক্ষ্য হিসেবে এখানে মনোনয়ন দিয়েছে যে সমস্ত ক্লেম করা হয়েছে তাদের কাছে তার সবগুলো সঠিক আছে কিনা, যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রপ ফিল্ডকে ক্যারেক্টারাইজ করা হয়, চিত্রায়িত করা হয়, সবগুলো উপাদান সঠিক আছে কিনা এটা মেপে দেখার কথাটাই ছিল আমাদের। আমরা সেটা দেখতে পেরেছি। তার যে বৈশিষ্ট্যগুলোর প্রথমটাই হচ্ছে যে সেখানে অবশ্যই কোনো একটা ফিজিক্যাল কোনো একটা ক্যারেক্টার সেখানে প্রস্ফুটিত হতে হবে। ফিজিক্যাল ক্যারেক্টার বলতে হতে পারে কোনো মানুষের অবয়ব, হতে পারে অ্যানিম্যালের, হতে পারে সিনারি, যে কোনো কিছুর একটা ফিজিক্যাল অবয়ব তৈরি হতে হবে। সেটা হয়েছে কিনা, কম করে 2টি কালার প্রপস ব্যবহার করতে হবে, এবং কোনো রকমের কৃত্রিমতা থাকতে পারবে না, কোনো কৃত্রিম রং ব্যবহার করা যাবে না। তো আমরা সেখানে গিয়ে দেখলাম যে সম্পূর্ণ 2টি ধানের 2টি রং এখানে ব্যবহার করা হয়েছে এবং একেবারেই ন্যাচারাল। তার একটা হচ্ছে গ্রিন কালারের যে ধান সচরাচর আমরা দেখি, আর একটা হচ্ছে বেগুনি, গাঢ় বেগুনি রকমের একটা ধান। এই দুটো ধানই চায়না থেকে হাইব্রিড রাইস সিড এখানে তারা আমদানি করেছে, এবং তারপরে সেটিকে রূপায়ণের মাধ্যমে সুন্দর একটি কালার চিত্র, যেটি সবুজ এবং গাঢ় বেগুনি দুই মিলে কিন্তু সুন্দর একটা বঙ্গবন্ধুর অবয়ব তৈরি হয়েছে। আমরা হেঁটে হেঁটে খণ্ডচিত্রগুলো দেখতে পেয়েছি। পূর্ণাঙ্গ ইমেজটি দেখতে হলে ড্রোন দিয়ে ছবি নিতে হয়, এবং সেই ড্রোনের ছবিও আমরা দেখেছি, এবং সেখানে সম্পূর্ণভাবে বঙ্গবন্ধুর একটা অবয়ব তৈরি হয়েছে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, প্রায় 14টা বৈশিষ্ট্য আছে। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাপটা, যে 100 বিঘার কথা বলেছে তারা, সেটা সঠিক আছে কিনা। আপনি আগেও বললেন যে একজন সার্বিয়ার টিমও সেখানে কাজ করছে, গিনিস ওয়ার্ল্ড বুকই তাদেরকে নিয়োগ করেছে, তাদের কাছ থেকেও আমরা ডাটা নিয়েছি। তারাও কিন্তু আমাদেরকে পূর্ণাঙ্গ মাপটা আমাদেরকে বলেছে যে অলমোস্ট তারা
একেবারে সরাসরি গ্রিনিচ ওয়ার্ল্ড বুককে দিবে। জি তবে ওয়াইল্ড সব গেস থেকে শেষ আমার কাছে মনে হয়েছে সব জি সঠিক আছে। সব শেষে যে প্রশ্নটি আপনার কাছে আমার রয়েছে যে এই যে আমাদের প্রাপ্তি এবং অর্জন হতে চলেছে, আমরা এই খবরটি কবে নাগাদ পেতে পারি? আমরা 2-3 দিনের মধ্যে রিপোর্টটা পাঠিয়ে দিব। আমরা প্রস্তুত করছি। আমি মনে করি যে আগামী 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা পাঠিয়ে দিব এবং তারপরে গ্রিনিচ ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষ সেটিকে যাচাই বাছাই করবে, তাদের জুরি বোর্ডের কাছে উপস্থাপন করবে এবং আশা করছি যে আগামী 5-7 দিনের মধ্যে হয়তো আমরা সুন্দর একটা মেসেজ, ভালো একটা মেসেজ আমরা পাবো। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং এই যে আমাদের প্রাপ্তি এবং অর্জনের কথাটি আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন। ফিরছি অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, আপনার কাছে আমার একজন দর্শকের একটি প্রশ্ন ছিল, উত্তরটি যদি আগে নিতে চাই। হ্যাঁ, তিনি বলেছিলেন যে তার পেশাবের খুব কষ্ট হচ্ছে, ধরে রাখতে পারছে না। অনেক সময় এটা হয় নর্মাল ডেলিভারির পরে, অনেকেই মেয়েরা ওই পেশাবটিকে ধরে রাখতে পারেন না। আমার মনে হয় উনি চট্টগ্রামে আছেন, তিনি ওখানেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা আমাদের ইউরোলজি কোনো ডাক্তারের সাথে যদি কথা বলেন, তিনি আপনাকে ভালো পরামর্শ দিবেন এবং কিছু টেস্ট করতে হয়। আর আপনি যদি এখন না যেতে পারেন তবে কিছুটা ব্যায়াম করতে হয়, যেটা আমরা বলি যে পেরিনিয়াল এক্সারসাইজ। মানে আপনি যদি ধরেন আপনার প্রস্রাব লেগেছে, আপনি যেতে পারছেন না, আপনি আটকে বসে আছেন, এইভাবে আটকে আপনি সারাদিনে অন্তত পক্ষে 50 থেকে 100 বার বসে বসে এরকম একবার টাইট করে আটকে রাখতে পারেন, আবার ছাড়তে পারেন। এরকম করলেও কিন্তু আপনার ওই জায়গাটা অনেকটা শক্তিশালী হবে এবং পেশাব ধরে রাখার জন্য আপনাকে সাহায্য করবে। আমার মনে হয় এটা করেন, অথবা আপনি যদি খুব দ্রুত পারেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা একজন ইউরোলজিস্ট, মানে যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে দেখা করেন, তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা ভালো হবে। জি অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, হঠাৎ করেই আমরা করোনা সংক্রমণের কথা বলছি, এই সময়টিতে আমরা দেখছি যে মানুষ আবার অনেকটাই স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। এই মুহূর্তে গর্ভবতী নারী যারা রয়েছেন তাদের জন্য আপনার বিশেষ কি বার্তা থাকবে? আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে গর্ভবতী নারীদের একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা কিন্তু 11ই মার্চ একটা বার্তা দিয়েছিলাম, একবারে লিফলেট আমরা পোস্টার করে দিয়েছিলাম যে খুব প্রয়োজন না হলে আপনারা ঘর থেকে বের হবেন না। কিন্তু পরবর্তীকালে আমরা যখন এটা আস্তে আস্তে কমে আসলো বা আমরা মনে করলাম যে গর্ভবতী মায়েরা যে অনেক সময় ঝুঁকির সম্মুখীন হন, তারা যদি খুব মানে প্রোটেকশন নিয়ে মাস্ক পরে তারা কাছাকাছি নিকটবর্তী। আপনাকে আবারও আমার একটু মাঝে থামাতে হচ্ছে, কেননা আমার একজন দর্শক রয়েছেন ফোন লাইনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ঐশী খুলনা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মানে মাসে সবসময় আমার জরায়ুতে ব্যথা থাকে, আর হচ্ছে পায়খানা প্রস্রাবের সময় ব্যথা প্রচুর পরিমাণে বাড়ে, মানে আমার সহ্য করার বাইরে। জি দর্শক, আপনার বয়সটি যদি একটু বলতেন। আমার বয়স 21 বছর, বিয়ে হয়েছে 1 বছর, আর এই সমস্যা 4 বছর ধরে। জি ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ঐশী। আমার মনে হচ্ছে যে তোমার মাসিকের সময় যে ধরনের ব্যথা হচ্ছে এইটি, আর যেটি বললে যে তোমার পায়খানা পেশাব করার সময় কষ্ট হয়, তোমাকে অবশ্যই দ্রুত একটি আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে। আমরা বলি অনেক সময় যে এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ থাকে, সেটি হলে কিন্তু এই ধরনের কষ্ট হয় এবং আমরা দেখি যে আজকাল ইয়াং মেয়েদেরও খুব বেশি হচ্ছে। তুমি যদি এখনই দেখাও তাহলে কিন্তু নিকটস্থ যদি একজন বিশেষজ্ঞ পরামর্শ নাও, তিনি তোমাকে একটি ওষুধ দিবেন। এটি একেবারে যদি ডায়াগনোসিস হয়ে যায় তবে কিন্তু এখন থেকে ওষুধটা খাওয়া শুরু করতে হবে। 3 থেকে 6 মাস খেলে তোমার অসুখটি হয়তো আস্তে আস্তে নিরাময় হয়ে যেতে পারে। আর যদি অন্য কিছু না থাকে, কোনো যেটা আমি মনে করছিলাম সেটা না হলে হয়তো সামান্য ইনফেকশনও হয়, পেলভিক কোনো ইনফেকশনের জন্য এরকম ব্যথা হতে পারে, তাহলেও কিন্তু একটু দেখালে পরে ভালো একটা অ্যান্টিবায়োটিক দিলে সেটিও ভালো হয়ে যাবে। তা আমার মনে হয় তুমি বসে না থেকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের। হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম যে একটু আগে যিনি বলছিলেন যে তার ইউরিনারি যে কমপ্লেনটা, সেটা আমরা তো বলে দিয়েছি তাকে, যেটি অবশ্যই পরামর্শ নেবেন। সীমান্তবর্তী ফেনী নদীর ওপর সেতু কতটা সুবিধা দেবে বাংলাদেশকে? খবরটি ছোট্ট করে যদি একটু আপনাদেরকে জানাই, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর 2 দেশের মধ্যে সংযোগকারী সেতু মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতির সীমারেখা বাণিজ্য হতে পারে না। এই বিষয়টি আমরা এই মুহূর্তে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও আঞ্চলিক ও আন্তর্জাতিক কানেক্টিভিটি বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন। যেমনটি বলা হচ্ছে যে 3 দেশের সংযোগ স্থাপন হচ্ছে এই সেতুটির মাধ্যমে।
বিষয়টি যদি আমি না বলে আপনার কাছেই পুরোটা বিস্তারিত আমার দর্শকদের জন্য জানতে চাই, আপনি কি বলবেন? আমরা এখন দেখছি যে আঞ্চলিকভাবে আমাদেরকে বিভিন্ন নেইবারদের মধ্যে কিভাবে করে আরো বেশি সংযুক্তি বাড়ানো যায়। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, কিভাবে সংযুক্তি বাড়ানো যায় সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে কানেক্টিভিটি একটা 21st সেঞ্চুরি যেটাকে বলা হয়, যে অনেক অথররা বলেছেন যে এটা একটা 21st সেঞ্চুরি আর্মস রেস, এবং সেই জন্য আমি মনে করি যে এই বর্তমান যুগে রাষ্ট্রগুলি কে কার সাথে কত বেশি সংযুক্তি স্থাপন করতে পেরেছে তার উপরে কিন্তু তার অর্থনৈতিক সাফল্য নির্ভর করবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে রাজনৈতিক অনেক বিষয়ে যদি আমাদের অমিল থেকে থাকে বা আমাদের কোনো বিভেদ থেকে থাকে, সেটাকে একপাশে সরিয়ে আমরা কিভাবে করে অর্থনৈতিকভাবে নিজেদেরকে সংযুক্ত করতে পারি, এই সেতুটি উদ্বোধন করবার মাধ্যমে আমি মনে করি যে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে কানেকশনটা তৈরি হলো, সেটা শুধু ভারতের অপর প্রান্তের সাথেই ভারতের নিজের যোগাযোগ হলো না, বরং আমরাও কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যান্য রাজ্যগুলোতে যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসটা আমরা পাবো। তো সেই সুবিধাটা আমি মনে করি একটি বিশাল সুবিধা। জি, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যে বিষয়টি, এটিকে যদি আপনার কাছে আমরা জানতে চাই যে বাংলাদেশের লাভবান হবার জায়গাগুলো আসলে এখানে কোথায় কোথায় রয়েছে? একটা জিনিস আপনি দেখবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উগ্রবাদ বা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা গড়ে উঠেছে, এবং সেই অস্থিতিশীলতার পিছনে কিন্তু একটি অন্যতম কারণ হচ্ছে যে অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি যেটাকে আমরা বলি, সেটার অভাব। সেই জন্য আমি যেটা মনে করি যে এই যত বেশি কানেক্টিভিটি হবে তত বেশি কিন্তু অর্থনৈতিক সুবিধাটা, যেটাকে বলে যেটা ট্রিকল ডাউন ইফেক্ট, অর্থাৎ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে, এটা শুধু আরবান সেন্টারগুলোতে আটকে থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটাকেই কানেক্ট করে বলেছেন, যেটা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে, যে 1950 সালের মধ্যে তারা কিন্তু ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি তৈরি করবার মাধ্যমে তারা তাদের পুরানো বিভেদ ভুলে কিভাবে করে আজকে তারা ইউরোপিয়ান ইউনিয়ন গড়ে তুলেছে। তো সেই জন্য আমি মনে করি যে এই যে আমাদের অর্থনৈতিক যে নির্ভরতা তৈরি হবে, এই অর্থনৈতিক নির্ভরতা আস্তে আস্তে দুই দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটাকে নতুন ভাবে চিনতে আমাদেরকে সাহায্য করবে। কারণ আজকালকার যুগে পিপল টু পিপল কন্ট্যাক্টের কিন্তু কোনো বিকল্প নেই, এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে ভুল বুঝাবুঝি থাকতে পারে বা আমাদের একে অন্যের নিয়ম নীতি বা কালচার, এগুলো সম্বন্ধে জানার জন্য এই কানেকশনটা আমাদের দরকার। সম্প্রতি কিন্তু আমরা এলডিসি পার করে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবার যে প্রক্রিয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি, সেটিও কিন্তু কানেক্টিভিটির উপর অনেকটাই নির্ভর করবে যে আমরা এই বিষয়গুলোকে কতখানি আমাদের কাছে গ্রহণযোগ্য করে এবং বাইরের দেশগুলোকে আমাদের সাথে সম্পৃক্ত করে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো। এই বিষয়টিতে আপনি কি বলবেন? একটা হচ্ছে যে গতকালকের বেশ কয়েকটা নিউজ আইটেম এসেছে, আপনারা বোধহয় দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু স্ট্যাটিস্টিক্স এসেছে, অন্যান্যদের স্ট্যাটিস্টিক্স এসেছে, এবং সেখানে বারবার বলা হয়েছে যে কিভাবে করে বাংলাদেশের ন্যাশনাল ইনকাম কত পার্সেন্ট বেড়ে যাবে। কোথাও নাম্বারটা দেখানো হয়েছে 15%, কোথাও দেখানো হয়েছে 16.5%। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি এখন হয়েছে, সেখান থেকে কিন্তু পরের স্টেপে যেতে হলে আমাদেরকে অনেক কাজ করতে হবে, এবং সেখানে আমাদের চিরাচরিত যে খাতগুলো আছে, শুধু সেই খাতগুলোর মধ্যে যে আমাদের নির্ভরতা সেটা নয়, আমাদেরকে কি করে আমাদের প্রোডাক্টগুলোকে ভারতকে ছাড়িয়ে সাউথ ইস্ট এশিয়ার দিকে আমরা নিয়ে যেতে পারি, সেই কানেক্টিভিটিটা আমাদেরকে সেই কানেক্টিভিটিটার জন্য এই সেতুটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। জি, সবকিছু মিলিয়ে আপনি আমাদের দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন এই সেতুর মাধ্যমে হয়তো আমরা পাবো। ভারতের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এই সেতুটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে কিন্তু পণ্যের একটি সুবিধা বাংলাদেশ ভোগ করবে। এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার ব্যাখ্যা যদি জানতে চাই। একটা জিনিস দেখবেন কি, যে অনেকেই হয়তো একটু আশঙ্কা করছেন যে চট্টগ্রাম পোর্টের এই সক্ষমতাটা আছে কিনা, এবং এক্ষেত্রে আপনি যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু 5টা জায়গায় পোর্ট ফ্যাসিলিটিসকে আরো ডেভেলপ করার জন্য কাজ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে 2টো হচ্ছে কন্টেইনার ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এবং চট্টগ্রাম পোর্টের সার্বিক ব্যবস্থাপনা সবকিছু বাড়ানোর জন্য। একটা হচ্ছে মাতারবাড়ি হচ্ছে, একটা পায়রা হচ্ছে, এবং আরো একটা পোর্টের কাজ কিন্তু চলছে। মোট 5টা এরিয়াতে কিন্তু কাজগুলো চলছে।
করছে। এটা যদি আপনি দেখেন যে বিভিন্ন দেশেরই কিন্তু এখন একটা নজর আছে যে বে অফ বেঙ্গলের যে ট্রেডটা, যেটা বাংলাদেশ দিয়ে শুধুমাত্র ভারত নয়, কিন্তু আমরা সাউথ ইস্ট এশিয়ার দিকে যেতে পারি, আমরা যেতে পারি নেপালের দিকে, আমরা যেতে পারি ভুটানের দিকে, এবং এই পুরো এরিয়াটার হাবটা, কারণ সাউথ এশিয়া কিন্তু একটা রিজন যেখানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল বাস করে, এবং এখানে ভারত কিন্তু কিছুদিনের মধ্যেই যে এমন একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে যার জনসংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ হবে, এবং বাংলাদেশও কিন্তু 170 মিলিয়নের একটি মার্কেট, এবং সেই কারণে আমি মনে করি চট্টগ্রাম পোর্ট নিয়ে যারা আশঙ্কা করছেন একটু সময় দিতে হবে, কারণ পোর্টের সক্ষমতা বাড়ানোর কাজটা চলছে, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু আরেকটা বার্তা আমরা বিশ্ববাসীকে দিতে পারছি যে পুরো জিওপলিটিক্যাল গেম বাংলাদেশকে ঘিরে অনেকেই বলছে যে যেটা চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখাতে পেরেছি যে আমরা কোনো একটি বিশেষ রাষ্ট্রের বলয়ের মধ্যে নেই, আমরা কিন্তু সবার সাথেই মিলেই আমরা কাজ করছি, এবং এই জন্য বাংলাদেশের যে গ্রোথ, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এটা নিয়ে কোনো দেশের সাথে আমার কোনো বিরোধিতা নাই, রাদার সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে। এবং বাংলাদেশ কিন্তু এই বার্তাটা দিতেও সক্ষম হলো যে রাজনৈতিক অস্থিরতা কিংবা অস্থিতিশীলতা থাকলেও বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক সংকট কাটাতে বাংলাদেশ সবসময় এগিয়ে আসবে। এই বিষয়টি যদি আমি একেবারেই পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই যে মিয়ানমারের সাথেও কিন্তু একটি বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হলো এই সেতুটির মাধ্যমে। সাধারণ মানুষের জন্য আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? একটা কথা হচ্ছে, মিয়ানমারের বিষয় যখন আসে তখন আমরা অনেকটা স্পর্শকাতর হয়ে যাই, কারণ রোহিঙ্গা ইস্যুটার রেজলিউশনের একটা ব্যাপার আছে, কিন্তু এটাও যদি আপনি দেখেন 2017 থেকে কিন্তু আমাদের বেশ কয়েকজন আমরা বলার চেষ্টা করছি যে রোহিঙ্গা ইস্যুটার যেমন আমরা একটা সম্মানজনক সলিউশন চাই, একই সাথে কিন্তু আমরা সম্পর্কটা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখলে কিন্তু হবে না, কারণ আমাদের বাণিজ্যের একটা বিষয় আছে, এবং আমরা বিসিআইএম করিডোরের কিন্তু একটা ভবিষ্যৎ আছে, যেটার মাধ্যমে আমরা চায়না পর্যন্ত যেতে পারবো। তো সেই জন্য আমি মনে করছি যে মায়ানমারের সাথে কিন্তু আমরা, মায়ানমার কেন, যে কোনো দেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের সম্পর্কটা হতে হবে ইস্যু ভিত্তিক, এটা কিন্তু কম্প্রিহেন্সিভ ভাবে দেখলে হবে না, যেটা সারা বিশ্বেই আমরা দেখছি যে প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক একমাত্র স্পেশাল ফ্রেন্ডশিপ আপনি আমেরিকা ইউকে এর মধ্যে যেটা আছে, আমেরিকা ইউকে দাবি করে থাকে, কিন্তু সেই স্পেশাল রিলেশনশিপ থাকতেই পারে অনেকের সাথে, তারপরও কিন্তু অনেকটা সম্পর্কটা ডিটারমাইন্ড হয় ইস্যুর নেচারের উপরে। সেই কারণে আমি মনে করি যে মায়ানমারের সাথে যদি বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়, স্পেশালি আফটার মায়ানমারের যে সামরিক জান্তা যে কাজটা চলছে, মায়ানমারের স্ট্যাবিলিটি এবং স্থিতিশীলতা আসবার পরে যদি এটা সম্ভব হয়, আমি সেক্ষেত্রে মনে করি যে আমরা বাংলাদেশ থেকে আমরা ওয়েলকাম করবো এটাকে, কারণ আমরা চাই আমাদের বাণিজ্য সম্প্রসারণ, এবং সেটা কত ভালোভাবে করা যেতে পারে এবং কতগুলো দেশের সাথে করা যেতে পারে। এবং বাংলাদেশের সবথেকে বড় সম্পদ যে মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ বিদেশি বিনিয়োগকে আরো অনেক বেশি আকৃষ্ট করতে পারবে, সেভাবে করে সেই পথেই আমরা এগোচ্ছি। আমাদের পদ্মা সেতু খুব শিগগিরই চালু হতে চলেছে, সেখানেও আমাদের একটি বিশাল অর্জনের ব্যাপার রয়েছে। সব শেষে আপনার কাছে যেটি জানতে চাইবো, যে বলছিলাম যে কর্মদক্ষতায় দক্ষ করে মানব সম্পদ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য এই মুহূর্তে বাংলাদেশের কি ধরনের, কিংবা বাংলাদেশের যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে? এটা হচ্ছে যে আমরা বেশ কয়েক বছর ধরে শুনছি আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, কিন্তু একই সাথে আমরা কিন্তু দেখছি না এই ডিভিডেন্ডটা থাকবে কিন্তু 2050 পর্যন্ত। 2050 এর মধ্যে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেই আমাদের তরুণ সমাজটা আছে তাদেরকে আমরা কোন দিকে আমরা নিতে পারি, তাদেরকে কি আমরা অদক্ষ শ্রমিক হিসেবে আমরা শুধুমাত্র করব, নাকি আমরা একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করব যেখানে সেমি স্কিল এবং স্কিল লেবার। আমাদের কিন্তু আপনি একটা এরিয়া অনেকে হয়তো অনেক সময় খেয়াল করেননি, সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের দেশে কিন্তু প্রচুর মেডিকেল কলেজ আছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর ছাত্র বের হচ্ছে। তো সেই একটা যে সোশ্যাল একটা স্কিল, একটা মানে একটা স্কিল একটা লেবার আমাদের আছে, আমাদের হোয়াইট কলার সেটাকে আসলে কাজে লাগাতে হবে। তো এই জায়গাগুলো আমি মনে করি যারা এই বিষয়ে কাজ করেন তারা কিন্তু এই জায়গাগুলোকে যদি একটু আইডেন্টিফাই করতে পারেন সময় মতো, আর অনেক বেশি সচেষ্ট হতে হবে, পরিকল্পনা নিয়ে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বিষয়টি পরিষ্কার করে আমার দর্শকদের সামনে তুলে ধরেছেন। অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে চলেছে, একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম রোকেয়া। জি। আমার বয়স 20 বছর। আমার 3 বছর যাবত আমার বেস্টে ছোট ছোট চাকা রেখে দিয়েছে। তো আমি মানে উপরে হয়ে কোনো কাজ করতে লাগলে আমার বুকে সমস্যা হয়,
না ব্যথা অনুভব করি, আর চাগার মধ্যেও আমার ব্যথা হয়। তো ডাক্তার বলেছে যে সিস্ট অথবা টিউমার হতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? জি, ডাক্তার বলেছে সিস্ট অথবা টিউমার হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অধ্যাপক ডাক্তার রওশনারা বেগম। হ্যাঁ, 20 বছর বয়সে যিনি দেখেছেন, আমার মনে হয় যে খুবই দ্রুত তোমার একজন ভালো শল্যবিদ অথবা একজন প্রসূতি চিকিৎসকের সঙ্গে দেখা করে দেখাতে হবে। আমরা সবসময় বলি সেলফ এক্সামিনেশন, মানে নিজে নিজে, আমরা সবাইকে বলি একটু দেখে নিবে, গোসল করার সময় নিজের বেস্টটা একটা চেক আপ করবে, নিজে নিজে দেখবে। ও যখন দেখতে পেয়েছে যে চাকা হচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং ডাক্তারও একজন দেখেছেন, তিনি বলেছেন সিস্ট অথবা টিউমার হতে পারে, এটি কিন্তু দেখার জন্যে বাংলাদেশে খুব ভালো যন্ত্রপাতিও রয়েছে, চিকিৎসকও আছেন। আমার মনে হয় আপনার কাছে যদি একটু সুস্পষ্টভাবে আমি জানতে চাই যে তিনি কোথায় গেলে আসলে সেটা সঠিক সবচেয়ে ভালো। চিকিৎসাটি পাবেন? আমরা বলি যে একটা আলট্রাসোনোগ্রাম অথবা আমরা ম্যামোগ্রাফি করতে বলি। তো আমার মনে হয় সেই জন্যই যে আমি বলি যে সবচেয়ে ভালো একজন শল্যবিদ, সার্জারির কোনো ডাক্তারের সাথে দেখা করবেন, এবং দেখা করে তিনি যদি এই রিপোর্টগুলো নিয়ে যান অথবা তার পরামর্শ নিয়ে তিনি কি করবেন সেটা যদি তিনি বলে দেন, তাহলে কিন্তু তাকে একটা ঠিক, যদি এটা আসলে কোনো রকম অপারেশন লাগবে না কোনো মেডিসিন দিলে হবে, সেটা তিনি ভালো করে বলে দেবেন। অথবা শুধু অবজার্ভ করবেন, যেন এটা কিছু করা দরকার নাই, এরকম হতে পারে। যেমন আমরা বলি যে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট অনেক সময় হয়, যেটাতে একটু পেইন হয়, নিজেরও মনে হয় যে বেশ দরাদলা চাকা চাকা কিছু হচ্ছে, কিন্তু আসলে তেমন কিছু লাগে না। আমরা বলি কিছু একটা মেডিসিন দিলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। খবরটি এমন, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল সহজ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা করে তোলা। এজন্য একমুখী প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ধীরগতির গাড়ির জন্য আলাদা রাস্তা, কোনো কিছুরই কমতি রাখা হয়নি। এসবের জন্য এক্সপ্রেসওয়েতে কিলোমিটার প্রতি প্রায় 200 কোটি টাকা খরচ হয়েছে। তবে চালুর পর যাতায়াত সহজ হলেও নিরাপদ হয়নি। গত 14 মাসে কেবল যাত্রাবাড়ি মাওয়া অংশেই 79টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়টি বিস্তারিত আমরা এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। যেমনটি বলা হচ্ছে গণমাধ্যমে যে নকশায় দুর্বলতা, দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা এক্সপ্রেসওয়েকে যখন ডেফিনেশন দিই, সংজ্ঞায়িত করি, আপনি দেখবেন সংজ্ঞায় বলা রয়েছে এক্সেস কন্ট্রোল কিন্তু ফুললি এক্সেস কন্ট্রোল হতে হবে। এখানে এক্সেস কন্ট্রোল বলতে বোঝানো হচ্ছে যে এখানে লোকাল ট্রাফিক বা পথচারীর আনাগোনা কিন্তু থাকা যাবে না। আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যে ঢাকা মাওয়া ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে কথা বলছি, এই এক্সপ্রেসওয়েতে প্ল্যানিং এর কিছু দুর্বলতা রয়েছে। প্রথমে আমি বলবো, আপনি যদি ওখানে যেয়ে থাকেন দেখবেন যে এক্সপ্রেসওয়ের উপর কিন্তু বাস বিয়ে দেওয়া আছে। বাস বিয়ে দেওয়া থাকা মানেই হচ্ছে এটি মূলত হচ্ছে পথচারীর জন্য একটা জেনারেটর হিসাবে কাজ করবে, এবং যাত্রীরা বাসে ওঠার জন্য বা বাস থেকে নেমে পারাপারের জন্য মূলত এক্সপ্রেসওয়েটিকে ইউজ করছে। এবং সংজ্ঞায় বলা হচ্ছে যে আসলে এক্সপ্রেসওয়ে কিন্তু হাইয়েস্ট গ্রেড একটা হাইওয়ে, এবং এটিকে আমরা বলি যে হাই স্পিড করিডর। তার মানে এখানে কিন্তু গাড়ির গতিবেগ অত্যাধিক থাকবে। তো পথচারীরা যখন পারাপার হতে যাচ্ছে, মূলত পথচারীর সাথে এই যে হাই স্পিড যে গাড়িগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু দুর্ঘটনা হচ্ছে। আপনি যে তথ্যটি দিয়ে বললেন, মূলত গত 1 বছরে 65 জন এখানে কিন্তু নিহত হয়েছেন, এবং তাদের মধ্যে পথচারীর সংখ্যা কিন্তু বেশি। পাশাপাশি আমরা দেখেছি যে এই যে এক্সপ্রেসওয়ের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু কিছু নকশাগত কিছু জটিলতা রয়েছে। আপনি সড়ক বিভাজনটা যদি খেয়াল করে দেখেন, দেখবেন এই সড়ক বিভাজনের যে কংক্রিটের যে পার্টটি রয়েছে, সেটি মূলত উপরে যে রেলিং এর যে অংশ তার থেকে কিছুটা বর্ধিত। ফলে যারা ড্রাইভার রয়েছেন, যখন তারা গাড়িটি চালাচ্ছেন এই এক্সপ্রেসওয়েতে, তারা কিন্তু অনেক সময় যে স্টিলের স্ট্রাকচারটা দেখে চালাচ্ছেন, এবং গাড়ির যে চাকা সেটা অনেক সময় কিন্তু এই যে কংক্রিটের যে ডিভাইডার আছে তার সাথে কিন্তু বাড়ি খেয়ে অনেক সময় নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলছেন। আরেকটা জিনিস দেখেন, আমরা যখন এক্সপ্রেসওয়ে ডিজাইন করি, মূলত আমরা কিন্তু একটা সোশ্যাল স্টাডি করে থাকি। এই সোশ্যাল স্টাডির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে লোকাল পিপলকে আপনাকে প্ল্যানিং প্রসেসের মধ্যে আনতে হবে, অর্থাৎ লোকাল পিপলের যে নিড বা চাহিদা, এটা কিন্তু আপনাকে অবশ্যই কনসিডারেশন আনতে হবে। এই যে এক্সপ্রেসওয়ে গুলো করা হচ্ছে, অনেক সময় আমরা এক্সপ্রেসওয়ে কিন্তু আমরা ইমব্যাঙ্কমেন্টের উপর করে ফেলছি, ফলে এটি মূলত একটা সোশ্যাল ডিভাইডার হিসেবে কাজ করছে। তার মানে হচ্ছে পথচারীকে কিন্তু পারাপারের জন্য আপনাকে এখানে পর্যাপ্ত পরিমাণে ওভারপাস বা আন্ডারপাস কিন্তু দিতে হবে। এটা না দিলে মানুষ কিন্তু, তখন আমরা দেখেছি মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে আপনি 500 মিটারের পরে সে সবসময় একটা শর্টকাট নেওয়ার চিন্তা করে, অর্থাৎ এক্সপ্রেসের উপর দিয়ে কিন্তু সড়কের এপার ওপার সে পারাপার হবে, এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হবেই। এতে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই।
জি, যেমনটি বলছিলেন যে নকশায় কিছু দুর্বলতা রয়েছে, বিশাল একটি স্থাপত্য, এটি ইতোমধ্যেই চালু হয়ে গেছে। এখন এখান থেকে পরিত্রাণের উপায়টি কি, যদি আপনার কাছে জানতে চাওয়া হয়? জি, চমৎকার। দেখেন, প্রথমে আমি যেটি বলবো, আমাদের যে এই যে প্ল্যানিং প্রসেস, এই প্ল্যানিং প্রসেস এবং ডিজাইনে কিন্তু আমি মনে করি আমূল পরিবর্তন আনতে হবে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে আপনার কৃষি জমি ব্যবহার বেশি করা যাবে না, কারণ বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে কিন্তু মানুষ বাড়ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের কৃষি জমি যদি আমরা নষ্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক বিপদ হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এক্সপ্রেসওয়ের কনসেপ্ট এটি ভায়াডাক্টে চলে যেতে হবে। ভায়াডাক্ট মানে হচ্ছে যে আপনার উপর দিয়ে চলবে হচ্ছে দ্রুতগতির গাড়ি এবং নিচের যে রাস্তা থাকবে সেখানে লোকাল ট্রাফিক ইউজ করবে। সেক্ষেত্রে এনফোর্সমেন্টের যে অভাব আমরা পরিলক্ষিত করি সেটি কিন্তু থাকবে না। সো এনফোর্সমেন্ট লাগবে না, সেখানে আমরা বলবো যে এটা অনেকটা ফিট অ্যান্ড ফরগেট টাইপ স্ট্রাকচার, অর্থাৎ আপনি তৈরি করে দিয়ে ভুলে গেলেও কোনো সমস্যা নেই, কেননা আপনার পথচারী বা লোকাল ট্রাফিকে কিন্তু এক্সপ্রেসওয়েতে থাকবে না। পাশাপাশি আমি বলবো আমাদের দেখেন, সড়ক যখন আমরা প্ল্যানিং করি বা ডিজাইন করি বা যখন কনস্ট্রাকশন করি, সেখানে কিন্তু বিভিন্ন ফেজে এখানে প্রকৌশলী রয়েছেন, প্ল্যানার রয়েছেন, তাদেরকে আরো কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা এত টাকা ব্যয় করে যে এক্সপ্রেসওয়ে করছি সেখানে যেন এই ধরনের ত্রুটি বিচ্যুতি না থেকে থাকে। ফলে এটার যে আউটকাম বা সুফল যেটা আমরা এক্সপেক্ট করছি, এই আউটকাম কিন্তু অনেকটাই বাধা বিপত্তির মুখে পড়বে বলে আমি এবং মনে করি। পদ্মা সেতু চালু হলে এই রাস্তাটি আরো অনেক বেশি মানে জনমুখর হয়ে উঠবে এবং অনেক বেশি গাড়ি চলাচল অবশ্যই। করবে, এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্যিকভাবে যে বিনিয়োগগুলো করা হবে তখন তো আরো বেশি ভারী যানবাহনও চলাচল করবে। তার আগে এই ধরনের ত্রুটিগুলো কাটিয়ে উঠবার জন্য আপনার কি পরামর্শ রয়েছে, এবং ভবিষ্যতে আরো অনেক ধরনের এক্সপ্রেসওয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে বা পরিকল্পনা হচ্ছে, তাদের যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগুলো হচ্ছে, যাতে এই ধরনের ত্রুটি আর না থাকে, নকশায় দুর্বলতা না থাকে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার দুটো প্রশ্ন একসাথে। জি জি জি, আপনি আপনি যথার্থ বলেছেন। দেখেন, আমাদের কিছু এক্সপ্রেসওয়ে হয়েছে এবং পাইপলাইনেও কিন্তু আমাদের অনেকগুলো এক্সপ্রেসওয়ে রয়েছে। আপনি জানেন যে আমাদের ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ের ফিজিবিলিটি স্টাডি চলছে এবং চট্টগ্রাম কক্সবাজার আমাদের কিন্তু এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এখন কথা হচ্ছে এই এক্সপ্রেসওয়েগুলি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু, যেহেতু উনি অনেক ভিশনারি, উনি বুঝতে পেরেছেন যে আমাদের সার্কভুক্ত এবং সাসেক এবং আসিয়ান যে দেশগুলি রয়েছে তাদের সাথে মূলত এই এক্সপ্রেসওয়েগুলি কিন্তু সংযোগ করবে, এবং এটা সংযোগ হলে আসলে এখানে সেমি ট্রেলার থেকে অনেক ভারী ভারী যানবাহন কিন্তু এই রাস্তা ইউজ করবে। সেক্ষেত্রে আমি আবার বলবো যে আমাদের ইম্প্যাক্টমেন্টের উপর রাস্তা তৈরির যে আমাদের যে মেথডটা রয়েছে এটা কিন্তু পরিবর্তন করতে হবে। আমাদের ভায়াডাক্টের উপরে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে যেতে হবে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা বলেন বা যানজট বলেন, এটাকে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। এটা আমি বারবার বলছি, আমাদের ফিট অ্যান্ড ফরগেট টাইপ স্ট্রাকচারে চলে যেতে হবে। আমরা দেখেছি যে সার্ভিস রোড করার পরেও সার্ভিস রোড থেকে গাড়ি যে এক্সপ্রেসতে উঠা বা নামা করবে, এটা যে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু এনফোর্সমেন্ট করা অনেক অনেক দূর হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভায়াডাক্ট কনসেপ্টে চলে যেতে হবে। এটা আমি বলবো যে আমাদের ক্যাপিটাল কস্ট কিছুটা বেশি লাগলেও আমি যদি লাইফ সাইকেল কস্ট এবং বেনিফিট নিয়ে চিন্তা করি, এটা কিন্তু আমাদের জন্য কস্ট বেনিফিট বেশি অনেক অনেক বেশি অনেক বেশি। এবং যদি ক্রমান্বয়ে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু যারা বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে আসবেন তাদের জন্য কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে, যার কারণে আমাদের এটি খুব দ্রুত এটি সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আশা করছি আপনার এই পরামর্শগুলো যারা এই পরিকল্পনাটি করবেন অবশ্যই তারা গ্রহণ করবেন এবং সেই মাফিক কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক ডাক্তার রওশনারা বেগম, সবশেষে আপনার কাছে যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই যে আগামী 30 মার্চ থেকে স্কুল কলেজ খুলবার একটি পরিকল্পনা রয়েছে। শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করবেন বা বিদ্যালয়ে আসবেন তাদেরকে কিন্তু 18 বছরের নিচে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত টিকা কার্যক্রমের আওতায় আনতে পারিনি। আমরা কেন, পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ আনতে পারেনি। আপনার কি পরামর্শ থাকবে অভিভাবকদের প্রতি, শিক্ষক শিক্ষার্থীদের প্রতি? ধন্যবাদ। আমি কিন্তু একটি কথা আগে বলে নেই যে গর্ভবতী মায়েরা আসবেন কিনা, যেটা তুমি আগে জিজ্ঞেস করেছিলে। আমি বলি যে গর্ভবতী মারা বাড়িতেও থাকবেন এবং খুব সতর্কতার সঙ্গে থাকবেন। যারা বাড়ির বাইরে আসছেন তারা খুব সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তিনি যেন কোনোভাবে আক্রান্ত না হন। এবং তিনি কিন্তু আমরা বলেছি অ্যাটলিস্ট 4 বার ডাক্তারের সঙ্গে দেখা করবেন, ভিজিট করবেন, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং 20 সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাম করে নেবেন, এবং প্রচুর পরিমাণে বাড়িতে পানি খাবেন এবং খাদ্যগুলো গ্রহণ করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এবং আমি এখন যেটি বলছিলাম, যেটা স্কুলের কথা, স্কুলে কিন্তু আমরা গতকালও আমাদের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটিতে ঠিক হয়েছে যে আমরা মনে করি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা যাবেন
যারা রেসিডেন্সিয়াল তাদেরকে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে। সেটা কিন্তু সেটির জন্য আমাদের যারা টিকা দিচ্ছেন তারা তৈরি করে রেখেছেন যে তাদের একটা কোটা তৈরি করে রাখা আছে, তারা দিবেন। শিক্ষকরা দিবেন, এবং শুধুমাত্র আমি বলি যে শিক্ষকরা দিলেই হবে না, স্কুলে যে বাচ্চারা যাবে সেখানে শিক্ষকরাও দিবেন, এবং যারা আদার্স যারা কাজ করবেন কর্মচারীরা হয়ে গেছেন সবাইকে দিতে হবে, তাদেরকে কিন্তু এটা আওতাভুক্ত আনতে হবে। এবং সেটিও আমরা গতকাল শুনেছি যে তাদের জন্য একটা কোটা আলাদা করা আছে। এবং বাচ্চাদের কথা বলছি যে সেটা যেহেতু এখনও সেটি আমাদের এটা ট্রায়াল হয়নি, বাচ্চাদেরকে আমরা বলবো যে তারা আসবেন এবং অভিভাবকরা যারা নিয়ে আসবেন তারাও স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আসার সময় যাওয়ার সময় নিজেরা মাস্ক পরবেন, এবং 5 বছরের উপরে যারা আছেন তারা মাস্ক পরবেন। সেই মাস্ক পরার সময় একটু কিন্তু সাবধানতা অবলম্বন করে যেতে হবে। শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবেন বা স্কুলে যাবেন তাদেরকে কিন্তু পরিবার থেকে একটি মানসিকভাবে প্রস্তুত করে দেবার একটি ব্যাপার রয়েছে। সবসময় বলবেন যে কিভাবে থাকতে হবে স্কুলে, তারা সেখানে কি করবেন, কতটা দূরত্ব মেনটেন করে চলবেন, এবং এটাও ঠিক হয়েছে কতটা দূরত্ব করে বসবেন সবাই স্কুলে বেঞ্চগুলোতে, সেগুলো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে কতটা দূরত্ব নিয়ে বসবেন, এবং কোন দিন কোন ক্লাস হবে সেগুলো মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। ক্লাস 8 কতটা ক্লাস করবে বা নিচের ক্লাসগুলো কীভাবে হবে সেগুলো ঠিক করা আছে। সবটাই কিন্তু যারা বাচ্চারা যাবে এদের কিন্তু পুরোটাই নির্ভর করে গার্জেনদের উপর, অভিভাবকরা ঠিক করে নিয়ে যাবেন, তারা একটু বাসায় লেসন দিবেন। এবং আমি মনে করি স্কুল কর্তৃপক্ষেরও তারা সবাই চেষ্টা করবেন সবাই যেন টিকা নেওয়া থাকে, যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন, যারা কাজ করছেন, কর্মকর্তারা আছেন, প্রত্যেকেই টিকা নেবেন এবং প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমরা কিন্তু একটা বিশাল ঝুঁকি নিয়ে স্কুল খুলছি, কারণ এটা না খুললেও কোনো উপায় নেই, বাচ্চারা বাড়িতে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাও আসলে ধরে রাখতে হবে। সেই কারণে আমরা মনে করি যে অবশ্যই সবাই আমরা খুব ভালো আশা করছি, আমাদের ভয়ে থাকবে কিন্তু সেটা আমাদের আতঙ্ক না করে, হ্যাঁ আতঙ্ক নয়, আমরা আতঙ্কটাকে দূরে রেখে ভয় পাবো কিন্তু আতঙ্কিত হব না, সেইটা মেনেই আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। এবং আমরা চাইবো যে আমাদের বাচ্চাগুলো যেন স্কুলে স্বাস্থ্য ভালো থাকুক, তারা যেন আক্রান্ত না হোক কোনোভাবেই, এবং আমরা যারা অভিভাবকরা যাবেন তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই স্কুলে যাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বিষয়গুলো আমার দর্শকদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আর দর্শক, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, শিক্ষার্থীরা অবশ্যই স্কুলে যাবে, কিন্তু তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে স্কুলে পাঠানোর দায়িত্ব কিন্তু আপনাদেরই। আপনাদের সুরক্ষা আপনাদের হাতেই, আপনারা সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। এই প্রত্যাশায় আমি তানজিনা পৃথা আজকের মতো বিদায় নিচ্ছি।